নমস্কার, শুভ সন্ধ্যা। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ হতে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। মূলত বিষয়টি হচ্ছে মোবাইল ফোনের বিল সংক্রান্ত বিষয়ে। বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের সদস্য যারা রয়েছে তারা দাঁতে দাঁত চেপে বিল বা মুচলেকা না দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লড়াই করছে। তার কতগুলো কারণ রয়েছে, এর আগেও ভিডিওতেও আমরা আলোচনা করেছি। আবার পুনরায় আপনাদেরকে এই বিষয় নিয়ে অবগত করছি, কারণ আইসিডিএস এর এই তৃণমূল স্তরে কাজের সাথে যুক্ত সম্পূর্ণরূপে সমস্ত মহিলারা গ্রামীণ এলাকার আংশিক কিছু সংখ্যা হচ্ছে পৌরসভা বা কর্পোরেশন এরিয়ায়, এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে 50 বছর কাজ করে এসছে তাতে ভয়, হুমকি, সুপারভাইজারের অপমান সবাই যে করে তা বলবো না। সুপারভাইজারদের ক্ষেত্রে অধিকাংশ যারা নিজেদেরকে আইএস আইপিএস অফিসার মনে করে তাদের একটি অংশ করে এটা। একজন গ্রুপ বি স্টাফের কতদূর এখতিয়ার, কত ক্ষমতা সেগুলোকে না জেনে বুঝে একটু বাহাদুরি দেখানোর জন্য তারা ডাব্লিউবিসিএস আইএস আইপিএসদের মতো ব্যবহার করে, এবং তারাও করে সিডিপিওকে খুশি করার জন্য বা সিডিপিওর চাপে করে। আবার কেউ কেউ আছে এগুলো সম্পূর্ণরূপে বুঝে সমন্বয়ের সাথে, আন্তরিকতার সাথে কর্মীদের সম্মান জানিয়েই কাজ করে। সেই সংখ্যাটা খুব কম, তাদের আমরা সম্মান করি। এখন আবার পুনরায় বিলের যে মুচলেকা দেওয়ার সময়সীমা সেটা পেরিয়ে গেছে, তারপরেও হুমকি ধুমকি চলছে। সেই বিষয়ে আপনাদেরকে অবগত করব। আপনাদের সকলকে অনুরোধ করব, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির এই ইউটিউব চ্যানেলটিতে বিভিন্ন রকম খবরাখবর, অর্ডার বিষয়ে, সমস্ত বিষয়ে সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কারোর ব্যক্তিগত লাভ করার জন্য কোনো চ্যানেল নয়, এটি একটি সংগঠনের চ্যানেল। তাই বিভিন্ন জায়গায় যারা লড়াই না করে, সংগঠন না করে, শুধু ইউটিউব চ্যানেল করে ইউটিউব ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছে বা হয়েছে, এই চ্যানেলটি বা এই ইউটিউবটি সেই গোত্রের নয়। এটি সম্পূর্ণরূপেই কর্মী এবং সহায়িকাদের সবসময় অবগত করা, সমস্ত বিষয় সজাগ সচেতন করার জন্য তৈরি। সংগঠন যেমনি কাজ করছে, প্যারালাল এটাও সাময়িকভাবে সকলের কাছে পৌঁছচ্ছে। এর আগেই বলেছি, মোবাইলের জন্য দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি লড়াই করছে। দীর্ঘদিন ধরেই টাকা এসে পড়ে থাকার পরেও দেওয়া হচ্ছে না, ভয় দেখে কাজ করানো হচ্ছিল। আমরা স্ট্রাইক করেছি, অবশেষে মোবাইলের টাকা বাধ্য হয়েছে ঢোকাতে, কারণ আমরা দিল্লিতে ডেপুটেশন দিতে গেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এসে আমরা আদালতে কেস করেছি। কেস করার পরে টাকা দ্রুত অ্যাকাউন্টে দিতে বাধ্য হয়েছে, যেটা কোনো সংগঠন এই বিষয় করেনি। অধিকাংশ সংগঠনগুলো রাস্তায় ডেপুটেশন, একটু পথ মিছিল করে, বিক্ষোভ করে তারা ক্ষান্ত হয়েছে। কিন্তু প্রকৃতরূপে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে কি কেন্দ্রীয় সরকার হোক কি রাজ্য সরকার হোক, জোরালোভাবে কঠিন আন্দোলন ছাড়া ফল পাওয়া মুশকিল, পাশাপাশি আদালতের লড়াই করা ছাড়া ফল পাওয়া অত্যন্ত মুশকিল। সেই জায়গা থেকে আমরা আদালতে কেস করেছিলাম টাকা অ্যাকাউন্টে দেওয়ার পর। কারণ 10,000 টাকার কোনো 5G যে ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিল সেই ফোন পাওয়া যায় না রিটেল দোকানে। সিম দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, ন্যূনতম রিচার্জ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। যা রিচার্জ দিচ্ছে তাতে ফোনে রিচার্জ করা যায় না, পার্সোনাল ব্যবহার করা যাবে না, অফিসেরই কাজ করতে হবে, যেটা শুধুমাত্র কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। অ্যাডিশনাল চার্জে যে সহায়িকারা চালাচ্ছে তাদেরকে ফোন দেওয়া হয়নি, তাদেরকে
বলছে তাদের ফোনে কাজ করতে হবে, অথচ তাদের ফোন দেবে না। আবার কর্মীদের টাকা দিয়ে বলছে পার্সোনাল কাজ কিছু ব্যবহার করা যাবে না। পরস্পর বিরোধী সংঘাত, এগুলো হচ্ছে স্বৈরতন্ত্রের লক্ষণ। এবং যে মুসলেখা দেওয়া ছিল সেটা অত্যন্ত অপমানজনক। যে মুসলেখা সিডিপি ওদের ফোন দেওয়ার সময় দেয়নি, সুপারভাইজার ফোন দেওয়ার সময় দেয়নি, যে মুসলেখা ফোন জমা করার ক্ষেত্রে প্রযোজ্য করেছে সেক্ষেত্রেও অফিসের যে কর্মচারীদের ফোন দিয়েছে তাদের ক্ষেত্রেও রিটায়ার বা ট্রান্সফার বা খারাপ হয়ে যাওয়ার পরে জমা দেওয়ার কথা কোনো বলেনি। তাহলে আপনাদের ওপর কেন করেছে? এটা অপমানজনক জায়গা তৈরি করে। আমরা সেই জায়গা থেকে আদালতে কেস করেছি এবং কেস করেছি, পিটিশন করেছি। আদালত সেই পিটিশন গ্রহণ করেছে। আদালত পিটিশন কখন গ্রহণ করে? যখন কোনো পিটিশনের গুরুত্ব থাকে। সেই পিটিশন আদালতে গ্রহণ করা হয়েছে, শুধু গ্রহণ করা হয়নি, স্পেশাল জাজ বসানো হয়েছে। স্পেশাল জাজ বসিয়ে দ্রুততার সাথে 1 মাসের মধ্যে 5টা হিয়ারিং হয়ে গেছে। এতদিনে হয়তো ফলাফল বেরিয়ে যেত, ফাইনাল জাজমেন্ট বেরিয়ে যেত, কিন্তু সরকারি উকিল বিভিন্ন সময় আদালতের কাজকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। কখনো তিনি কাগজপত্র সঠিকভাবে জমা দিচ্ছেন না, কখনো তিনি অসুস্থতার অজুহাতে আদালতে শুনানির সময় উপস্থিত হচ্ছেন না, কখনো তিনি পরবর্তী ডেটের জন্য অ্যাপিল করছেন। এই বিভ্রান্তিকর কোর্টকে বিভ্রান্তি করার ফলে রায় বেরোনোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। যদি এটা সঠিক হতো, সরকারের পক্ষে হতো, আইনের দিক থেকে হোক, নীতিগত দিক থেকে হোক, আদেশনামার দিক থেকে হোক, তাইলে কিন্তু সরকারি উকিল এইভাবে কোর্টকে বিভ্রান্ত করতো না। শুনানিতে থেকে যথেষ্ট প্রমাণ সহ জজকে তার জবাব দিয়ে বুঝিয়ে কেসটার ফাইনাল জাজমেন্ট দিতে পারতো অথবা খারিজ করাতে পারতো। সেটা কিন্তু হয়নি। পরপর শুনানি হয়েছে, সেখানে তারা অপদস্থ হয়েছে এই সমস্ত কিছু করার জন্য। শেষ যে শুনানি হয়েছে সেখানে যেখানে যেখানে হুমকি মেসেজ দিয়েছে, যেখানে যেখানে হুমকি চিঠি দিয়েছে, শোকজ করার চেষ্টা করেছে, সেই সমস্ত চিঠি মেসেজের স্ক্রিনশট, প্রিন্ট আউট সমস্ত কিন্তু কোর্টে পেশ করা হয়েছে। সেগুলো দেখে কিন্তু জাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। আমি আশা করি যারা এই কমেন্টগুলো করেছে পরবর্তীকালে তাদের নাম যুক্ত করা হয়েছে, হয়তো তাদেরকে আদালতে হাজিরা দিতে হতে পারে যদি সরকারি উকিল আরও বেশি বাড়াবাড়ি করে। তাই আমি আমার সহকর্মীদের বলবো, সরকারি আইন বা নির্দেশের বাইরে কেউ নিজেকে বেশি বাহাদুর মনে করবেন না, দালালি করার চেষ্টা করবেন না। এখনও ভারতবর্ষে আইন বেঁচে আছে, আদালত বেঁচে আছে। যারা সরকারি কর্মচারী তারা সার্ভিস রুলস মেনে তাদের কাজ করতে হয়, সেটা ফলো রাখবেন। বাহাদুরি খবরদারি দেখাতে গিয়ে কর্মী এবং সহায়িকাদের ঘরের দলদাসী ভেবে ট্রিট করতে গিয়ে নিজের কর্মজীবনের অনিশ্চয়তা ডেকে আনবেন না। সেই দিকটা আপনারা সজাগ থাকবেন। আমাদের কাছে যদি এরকম কোনো প্রমাণ আসে, আমরা পরবর্তী শুনানিতে আবার সেই সমস্ত ডকুমেন্ট আদালতে পেশ করবো। সে সিডিপিও হোক, সুপারভাইজার হোক, যারই পাই না কেন, এই বিষয়ে আপনাদেরকে সজাগ করছি। এবং ভারতের আইন অনুযায়ী সবসময় যে স্টে অর্ডার দিলেই সেটা অর্ডারটা বাতিল হয় তা নয়। মোবাইলের ক্ষেত্রে অর্থ ঢুকিয়ে দেওয়ার পর মুচলেখা দেওয়ার যে সময়সীমা পেরিয়ে গেছিল, যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেটা কোনো ব্লক অফিসারের অর্ডার নয়, সেটা রাজ্যের অর্ডার, সেটা জেলার অর্ডার। সেই সময়সীমা পেরিয়ে গেছে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যদি মনে হয় অন্যায় করেছে, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী পুনরায় আবার চিঠি করতে পারে, শোকজ করতে পারে। এর বাইরে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। যারা ভয় দেখাচ্ছে যে টাকা কাটা হবে অ্যাকাউন্ট থেকে, অনারিয়ামের অ্যাকাউন্ট থেকে, সেটা যদি কারোর ক্ষমতা থাকে কেটে দেখাক, তাকে টানতে টানতে আমরা আদালতে নিয়ে যাব। কারোর অনারিয়াম থেকে যদি কাটার ক্ষমতা থাকে, হ্যাঁ আপনাদের ক্ষমতা থাকতে পারে শোকজ করার, আর কিছু করার ক্ষমতা থাকবে না।
কিন্তু আমরা অনুরোধ করব আমাদের সংগঠনের পক্ষ থেকে, যেটা মুচলেকা দিয়েছেন সেটা আপনারা নিজেদের অন্তরের কাছে জিজ্ঞেস করবেন অন্যায় হয়েছে। আপনারা যদি সিদ্ধান্ত নিতে না চান, নিজস্ব সিদ্ধান্ত না নিয়ে ক্লারিফিকেশন চান, আপনাদের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে, কেস জুডিশিয়াল, সাব জুডিশিয়াল রয়েছে, যতক্ষণ না পর্যন্ত এর ফয়সালা আসছে আমাদের সংগঠন কোনো সিদ্ধান্তে আসবে না। আপনি বড় জোর 10,000 টাকাটা তাদের বলতে পারেন পুনরায় অর্ডার করে টাকাটা ফেরত দিন, আমরা চাই সেটাই, পুনরায় টাকাটা যাতে ফেরত চাওয়া হয় একটা অর্ডার করে। আমি অফিসার আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন তাদের সকলকে বলবো যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আদালতে কেস করা হয়েছে, এই পয়সায় ফোন কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এত বছর ফোনে কাজ করেছি, সেই ফোন খারাপ হয়ে গেছে, তার টাকা দিতে হবে এতদিন, তাহলে আমাদের ফোনে কাজ করানো হলো কেন? তখন কেন অপমান করিয়ে জোর করিয়ে ফোন কেনানো হয়েছে? এখন আবার কেন ফোন দুবার কিনবো? আমার নিজে একটা ফোনটা কিনেছিলাম, আমার তখন দরকার ছিল না, আমি যে ছোট ফোন ব্যবহার করতাম সেটাতেই আমার কাজ চলে যেত, কিন্তু আপনাদের ভয় হুমকির জন্য আমরা ফোনটা কিনতে বাধ্য হলাম। সেই ফোনটা কেন কেনানো হলো? কোন আদেশ বলে? এখন যে আদেশ বলে মুচলেকা চাইছেন, তখন কোন আদেশ বলে আমাদের ফোন কিনিয়েছিলেন? তার জবাব দিতে হবে, ফোনের টাকা দিতে হবে। আর এই মুচলেকা দেওয়ার ডেট পেরিয়ে গেছে, ফোনের ব্যাপারে সংগঠন কেস শুরু করেছে, এখন এটা সাবজুডিশিয়ালি রয়েছে, কেসের ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা বিল জমা দেব না, ফোন কিনবো না। আপনাদের যদি মনে হয় শোকজ করবেন শোকজ করুন, যদি মনে হয় ফোনের টাকা ফেরত চাইবেন সেটাও অর্ডার করে ফেরত চান, মৌখিক কোনো ইয়েতে নয়। আমরা কোনো লিখিত দেব না, কেউ কোনো অফিসে লিখিত দেবেন না যে কেন ফোন কিনবেন না, কিনবেন কি কিনবেন না, বিল দেবেন কি দেবেন না, কেউ লিখবেন না। যদি মনে হয় যে এটা তাদের মৌখিক কথার উপর এসব কিছু করবেনই না, মৌখিক কথার কোনো মূল্য নেই। যদি বিল না দেওয়ার জন্য শোকজ করে, টাকা কাটে, 10,000 টাকা ফেরত নেয়, সেই বিষয়ে সহমত পোষণ করবেন। পরবর্তী বিষয়টা আমরা আইনি আদালতের মধ্যে দিয়ে বুঝে নেব। এটা আমাদের সংগঠনে যারা রয়েছেন তাদের সবাইকে বলবো। কিন্তু যারা সংগঠনে আছেন অথচ বিল জমা দিচ্ছেন, তারা সংগঠনের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছেন, তাদেরকে অনুরোধ করব সংগঠনে থাকতে হলে সংগঠনের নির্দেশকে মেনে চলতে হবে। যদি মনে হয় মানতে পারবেন না, তাহলে সংগঠন ছেড়ে দিন, সাধারণ কর্মী হিসাবে কাজ করুন বা অন্য সংগঠন করুন, এই সংগঠন করতে হবে না। পাশাপাশি যারা সংগঠনের সাথে যুক্ত নেই, যারা ঘরে বসে সমস্ত কিছুর সুফল পেতে চাইছেন, সুপারভাইজারকে খুশি করে চলতে চাইছেন, সিডিপিওকে খুশি করে চলতে চাইছেন, বেনিফিশিয়ারি 30টার বাচ্চাকে 80টা 100টা দেখিয়ে শিশুদের খাদ্য চুরি করে নিজেকে মহান মনে করতে চাইছেন, এই অভিশাপ কিন্তু আপনাদের লাগবে। পৃথিবীর কোনো শক্তি নেই ওপরওয়ালার যে মার, আপনারা ঘরে বসে বসে এক শ্রেণীর কর্মীরা লড়াই করবে, আন্দোলন করবে, অফিসে অপমানিত হবে, লড়াই করবে, বঞ্চিত হবে, আর এক শ্রেণীর কর্মী তারা ঘরে বসে অফিসকে ম্যানেজ করে, অফিসকে খুশি করে বিভিন্ন লড়াই আন্দোলনে বাধা সৃষ্টি করবে, আবার যখন সাফল্য পাবো তখন সেটা ঘরে বসে তার ফল ভোগ করবে। এই সমস্ত কর্মীদের সহায়িকাদের কিন্তু আমরা সাংগঠনিকভাবে যেমন ভবিষ্যতে কোনো সময় ক্ষমা করব না, এবং তারা যে লোভ এবং পাপের জন্য এগুলো করছে সেটাও কিন্তু সময়ের কাল ফেরে তাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে। তাই আমি বলবো, হারানোর কিচ্ছু নেই, শাস্তি দেওয়ারও কোনো ক্ষমতা নেই, আইন আদালত রয়েছে, শুধু সবাইকে ধৈর্যটা রাখতে হবে, শেষ লড়াই পর্যন্ত লড়াইটা করতে হবে। আমরা কিন্তু একটা দীর্ঘ সমুদ্রে সাঁতার কেটে পার হওয়ার জন্য নেমেছি। আমরা ইতিমধ্যে অর্ধেক সমুদ্র পার হয়ে গেছি, আর বাকি সমুদ্রটুকু পার হতে হবে। এখন কেউ যদি মনে করেন অর্ধেক সমুদ্র পার হয়ে গেছি, আমি আবার যেখান থেকে শুরু করেছিলাম সাঁতার কাটা সেখানে ফিরে আসবো, আপনার কিন্তু সেটা ভুল সিদ্ধান্ত হবে। কারণ আপনার যতটা পৌঁছে গেছেন অর্ধেকের বেশি, এবার পিছন দিকে ফিরে আসতে গেলে কিন্তু সেটা সময় আরও বেশি লাগবে, এবং যে অর্ধেকের বেশিটা আপনি সাঁতার কেটে পার হয়েছেন সেটা যে সংঘর্ষের মধ্যে দিয়ে হয়েছে, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি সেই রাস্তাটা পার করেছেন, আপনার সামনে যেটুকু পড়ে আছে সেটা কিন্তু অনেক সহজ রাস্তা। তাহলে আপনি যদি সামনের দিকে এগোন, তাহলে অতি শীঘ্রই আপনি সমুদ্রের ওপারে প্রান্তে পৌঁছে যাবেন এবং সাফল্য অর্জন করবেন। আর পিছন দিকে ফিরে আসলে আপনার আরও কঠিন পরিস্থিতির মধ্যে, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সাঁতার কেটেছিলেন ততটাই পার হতে হবে, এবং